আমার বিয়ের বেশ কিছুদিন কেটেছিল। আমার বর ডাক্তার ছিল। রাতে তার নাইট ডিউটি থাকত। আমার শ্বশুরবাড়িতে আমার বর আর আমার একটা অল্প বয়সী দেওর আর একজন নন্দ থাকত। আমার দেওর রোজ একটা করে নতুন সিনেমা নিয়ে আসত, যেটা আমার নন্দ আর দেওর একা বসে দেখত। একদিন আমি দেখার জন্য জিদ করলাম, তখন দেওর বলল, এটা তোমার দেখার মতো সিনেমা নয়। আমি তো অবাক হয়ে গেলাম, কেননা তারা দরজা ভেতর থেকে বন্ধ করে সিনেমা দেখত। আমি রাতে এমনিতেও বোর হয়ে যেতাম, কেননা আমার বর সকালবেলা আসত, আর তখন তো আমি ঘরে একাই থাকতাম। আমার দেওর ও নন্দ দুজনেই আমার সাথে অনেক কম কথা বলত। দেওর যখনই রাতে ঘরে আসত, কোনো সিনেমার সিডি নিশ্চয়ই আন, আর তারপর আমার নন্দ আর দেওর ঘরে গিয়ে ঘর বন্ধ করে বসে যেত। আমার শ্বশুরবাড়িতে একটাই টিভি ছিল, যেটা আমার দেওরের ঘরে থাকত। তাদের এই অদ্ভুত আচরণ আমার অদ্ভুত লাগত। ঘরের সবার থেকে লুকিয়ে টিভি দেখতে হবে, আমি তো অবাক হয়ে যেতাম। আমি কখনো কখনো ভাবতাম এই ব্যাপারে নিজের বরের সাথে কথা বল। তারপর এটা ভেবে চুপ করে যেতাম যে আমার বর এটা আবার না ভেবে নেয় যে তার ভাইবোনকে আমি হিংসা কর। আর এমনিতেও আজকাল তো বেচারা বৌদিদের এমনিতেই বদনাম হয়। একদিন সকালবেলায় আমার চোখ খুলল, তখন আমার বর হসপিটাল থেকে ফিরে আসলো। আমি তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে রান্নাঘরে গেলাম। তারপর তাড়াতাড়ি নিজের জন্য আর নিজের বরের জন্য জলখাবার বানালাম। সেটা ট্রেতে রাখলাম আর নিজের ঘরে নিয়ে আসলাম। ততক্ষণ আমার বর মুখ ধুয়ে জামা কাপড় বদলে বিছানায় বসেছিল। আমি ঘরে ঢুকতে ঢুকতে বললাম, এসো, জলখাবার খেয়ে না। আমার বর হাসল আর আমার হাত থেকে ট্রেটা নিতে নিতে থ্যাংক ইউ বল। আমিও হেসে দিলাম। আমার বর জিজ্ঞাসা করল, তোমার হাতে কিসের আঘাত? আমি নিজেও অবাক হয়ে গেলাম আর বললাম, ও কিছু না, কাল রান্নাঘর এ খাবার বানাতে গিয়ে হাত একটু জলে গিয়েছি। তারপর এটা ভুলে গিয়ে রাতে যখন খাবারের বাসন ধুচ্ছিলাম, তখন হাতে জল পড়ে ছাল উঠে গেছে। আমার বর বল, মন দিয়ে কাজ করো। আমি হেসে মজার ছলে বললাম, যা, আপনার হুকুম স্যার। আমার বর বল, ছোট বোনকে বলে দিও যাতে তোমার সাথে এই ঘরের কাজে এসে সাহায্য কর। আমি কিছু ভাবতে ভাবতে চুপ করে গেলাম। যখন কোনো কথার উত্তর আমি দিলাম না, তখন আমার বর আমায় জিজ্ঞাসা করল, কি হয়েছে? আমি বললাম, তোমার বোন তো সারাদিন ঘরে বসে থাকে, আর রাত হলেই তোমার ভাই চলে আসে, তারপর তো তারা দুজনে ঘরের ভিতরে বসে টিভি দেখে। সে তো আমার সাথে কথাও বলে না, তাহলে আমি কাজের জন্য কি করে বলবো? আমার মনে আসা কথা আমি সাথে সাথে আমার বরকে বলে দিলাম। আমার বর ভাবতে ভাবতে বল, ঠিক আছে, আমি নিজেই বলে দেব। আমি বরকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি এবার ধীরে সুস্থে জলখাবার খেয়ে না, কেননা আমি জানতাম যে সে ক্লান্ত। আমার বর বল, তুমিও খাবার খেয়ে নাও, না হলে তো ঠান্ডা হয়ে যাবে। তাই আমরা দুজনে একসাথে বসে খাবার খেলাম, আর তারপরে ঘরের লাইট বন্ধ হয়ে গেল। আর আমি খাবারের বাসনগুলোকে জড়ো করে নিয়ে রান্নাঘরে চলে গেলাম, আর আমার নিজের কাজে লেগে গেলাম। এইমাত্র ঘরের কাজ করে বাসন মেজে একটু শ্বাসপ্রশ্বাস নেবার জন্য 2 মিনিট হলে রাখা খাটে বসলাম। তখনই আমার নন্দ আসলো আর বলল, বৌদি জলখাবার বানিয়ে দাও। আমার নন্দের কথা বলার ধরন ঠিক এরকমই ছিল, যেন সামনে থাকা মানুষটা তার চাকর আর সে মালিক। প্রথম থেকেই তার ব্যবহার আমার অদ্ভুত লাগল, কিন্তু আমি ঘরের পরিবেশ নষ্ট করতে চাইতাম না, তাই চুপ থাকতাম। আমি চুপচাপ রান্নাঘরে চলে এলাম আর জলখাবার বানিয়ে আমার নন্দের সামনে রেখে দিলাম। ততক্ষণে আমার দেওর উঠে পড়েছিল। তারপর আমি তার জন্য জলখাবার বানালাম আর নিজের কাজ করতে লাগলাম। আমি আমার দেওরের সামনে খুব কম যেতাম, কেননা তার নজর আমার ভীষণ অদ্ভুত লাগত। আমি ঘরে এসে বিছানায় বসে পড়লাম। আমার হাতে ভীষণ ব্যথা করছিল, আমার চোখে জল চলে আসলো। এতক্ষণে তো আমার বরের চোখ ও খুলে গিয়েছিল। আমার বর চিন্তায় জিজ্ঞাসা করল, কি হয়েছে? আমি নিজের চোখের জল মুছলাম আর বললাম, রান্নাঘরে কাজ করছিলাম, তখনই ছালো ওঠা জায়গাটায় জল লাগার জন্য ব্যথা হচ্ছে আর জ্বালা করছে। আমার বর বলল, তুমি কেন কাজ করলে? আমার ছোট বোন করে দিত। দাও, নিজের হাত দেখা। আমার হাত নিজের হাতে নিয়ে আমার বর দেখার পর আমাকে জেদ করে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার আমার হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিল আর সাথে কিছু ওষুধ দিয়ে দিল। হসপিটাল থেকে আমি ঘরে আসলাম। তখন ঘর যেমন পড়েছিল, জলখাবারের বাসন যেগুলো আমি আমার নন্দ দেওরকে দিয়েছিলাম সেরকম অবস্থাতেই টেবিলে পড়েছিল। আমি ভীষণ রেগে গেলাম, কিন্তু চুপ ছিলাম। তখনই আমার বর চেয়ারে বসে জিজ্ঞাসা করল, বাসন এখনো পর্যন্ত এখানেই রাখা? আমি বললাম, হসপিটালে যাওয়ার আগে তোমার বোন আর ভাইকে জলখাবার দিয়েছিলাম, তো তারাই বাসন ছেড়ে চলে গেছে। আমি এখনই উঠিয়ে নিচ্ছি বলে বাসনগুলো কোনোমতে রান্নাঘরের মধ্যে রাখতে লাগলাম। বর বল, থাক ছাড়ো, ডাক্তার তোমায় কাজ করতে তো বারণ করেছে, তাহলে গা ঠিক হবে না, আর আমাকে চেয়ারে বসার ইশারা করল। তখন আমি তার পাশে বসলাম। আমার বর নিজের বোনকে ডাকল। আমার বর নিজের ছোট বোনকে ছোট বলে ডাকত। হয়তো প্রথম থেকেই তার এ অভ্যাস ছিল, না হলে তার বোন কোনো দিক থেকেই তার থেকে ছোট বলে তো মনে হতো না। ঠিক সময় বিয়ে হলে এতদিনে তো ছোট ছোট বাচ্চা হয়ে যেত। হ্যাঁ দাদা, আমার নন্দ মোবাইল দেখতে দেখতে বলল। তখন আমার বর রাগের মেজাজে বলতে লাগল, বাসনগুলো রান্নাঘরে নিয়ে যাও আর সেগুলো ধুয়ে রেখে দা। আমার নন্দ নিজের দিকে দেখতে লাগল। তুমি আমার বরবোন, এত অবাক হওয়ার কি আছে? তুমি খেয়েছিলে তো সেগুলোকে উঠিয়ে রান্নাঘরে রেখে দেবে, তাতে অসুবিধা হওয়ার তো কথা ন। যখন ঘরের সবাই মিলে থাকছে
তাহলে কাজ একজন কেন করবে? ডাক্তার তোমার বৌদিকে কাজ করতে বারণ করেছে। আমার নন্দ পেট ধরে বাসনগুলো তুলে রান্নাঘরে চলে গেল। আমি দেখলাম আমার বর ভীষণ ভালো, সে আমার অনেক খেয়াল রাখে। আমার কখনো কোনো জিনিসের জন্য চিন্তা করতে হয় না। শুধু আমার নন্দ আর আমার দেওরের ব্যবহারই আমার অদ্ভুত লাগত। তারা দুজন নিজের দুনিয়াতেই মগ্ন থাকত, না কথা বলতে জানত আর না তারা কোনো ভদ্রতা জানত। যখন কিনা আমার নন্দ আর দেওরের তুলনায় আমার বর আমার সাথে ভালো ব্যবহার করত, ভালোভাবে কথা বলতো, আমার তো এমন মনে হল যে আমার বরের মা নিশ্চয়ই তাকে কোথাও থেকে দত্তক নিয়েছে, অথবা আমার নন্দ দেওরকে। ভাবতে ভাবতে আমি নিজের ভাবনার উপরেই হাসতে লাগলাম। সন্ধেবেলায় আমার বর ডিউটিতে চলে গেল, আর আমি ঘরে এসে বসলাম। আমার বর তার বোনকে বলে দিয়েছিল যে আমাকে ঘরের কোনো কাজ যেন না করতে দেওয়া। নিজের দাদার কথা শোনার জন্য সে কি রান্নাঘর এ খাবার বানাতে গেল। কিছুক্ষণ পরেই ঘরের দরজায় কেউ আওয়াজ দিল। আমি দরজার কাছে এসে জিজ্ঞাসা করতেই বলল, বৌদি আমি দেওর বল। আর আমি দরজা খুললাম। তারপর আমার দেওর ঘরে আসতেই সোজা নন্দের ঘরে গেল। যখন সে নন্দের ঘরে গিয়ে তাকে ডাক, তখন আমার নন্দ রান্নাঘর থেকে সাড়া দিতেই সে রান্নাঘরে চলে আসলো। দুজনে আস্তে আস্তে কিছু কথা বলছিল নিজেদের মধ্যে। আমি হলে থাকা সোফায় বসেছিলাম, তাদের কথা ভালোভাবে শুনতে পাইনি। তারপর হঠাৎ করে আমার দেওরের ফোন বাজতে লাগল। তখন সে কোনো সিডি আমার নন্দকে দিল আর ফোন কানে লাগিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আমার নন্দ খাবার বানানোর সময় সেই সিডি রান্নাঘরে রেখে দিল। আমি রান্নাঘরের বাইরে থেকে জল নিচ্ছিলাম, কিন্তু আমার নজর তাদের দুজনের উপর ছিল। আমি রান্নাঘরে চলে এলাম। আমার নন্দ সবজি কাটছিল, আমি তার সাথে কথা বলতে লাগলাম। সে মুখ বাঁকিয়ে কিছু কথার জবাব দিত আর কিছু কথা এড়িয়ে যেত। আমি তার নজর বাঁচিয়ে সেই সিডিটা নিজেরা আঁচলের মধ্যে লুকিয়ে নিলাম। আমি রান্নাঘরের বাইরে বেরোতে গিয়ে তখনই সিডিটা আমার আঁচল থেকে মেঝেতে পড়ে গেল। আমার নন্দ সাথে সাথে তাকালো। আমি কিছুই হয়নি এমন একটা ভাব করে জিজ্ঞাসা করলাম, এই সিডিটা কোথা থেকে আসলো? আর সেই সিডিটা হাতে তুললাম যাতে আমার নন্দ আমার উপর সন্দেহ না করে যে আমি তার ওপর আর আমার দেওরের ওপর নজর রেখেছি। আমার নন্দ বলে, এটা আমাকে দাও। আমার নন্দ সাথে সাথে আমার হাত থেকে সিডিটা নিয়ে নিল আর তাড়াতাড়ি সেটা নিয়ে নিজের ঘরে চলে গেল। সবাই খাবার খেয়ে নিল। তারপর আমার নন্দ আর আমার দেওর সবসময়ের মতো নিজের ঘরে চলে গেল। আর কোনো সিনেমা লাগালো আর দরজা বন্ধ করে দিল। আমি বোর হয়ে নিজের ঘরের মধ্যেই চক্কর কাটছিলাম। তারপর নিজের ঘরে গিয়ে ফোন লাগিয়ে কথা বলতে লাগলাম। বুঝতে পারলাম না যে কখন আমার ঘুমে চোখ বন্ধ হয়ে গেল। পরের দিন সকালবেলা উঠে আমি সময় মতো নিজের কাজে ব্যস্ত হলাম। তারপর কাজ পুরো করে নিজের ঘরে আসলাম। তখন আমার বর বলল, যতক্ষণ আমার হাত ঠিক না হয় আমি যেন নিজের বাবার বাড়ি চলে যায়, যাতে আমি একটু রেস্ট পাই আর আমার হাত তাড়াতাড়ি ঠিক হয়ে যা। আমি তাড়াতাড়ি তৈরি হলাম আর ব্যাগের মধ্যে কিছু জামাকাপড় রেখে দিলাম আর নিজের বরের সাথে নিজের বাবার বাড়ি চলে গেলাম। আমি সকালে যখন উঠি তখন আমার বরের ফোন আসলো। কিছুক্ষণ তার সাথে কথা বললাম। সে ক্লান্ত ছিল, তাই ঘুমিয়ে পড়েছিল। আমার মা আমায় জল খাবারের জন্য ডেকে নিল। আমি জলখাবার খাওয়ার জন্য হল ঘরে চলে এলাম। মা টেবিলে জলখাবার দিয়েছিল। তারপর আমরা সবাই একসাথে বসে জলখাবার খেলাম। আমি আস্তে আস্তে বাসনগুলো গুছিয়ে নিলাম। মা আমাকে বলতে লাগল, আরে সোনা বসে থাকো, এই কাজটা তো আমি নিজেই করে নেব। আমি বললাম, ওখানেও তো করি, এখানেও করে নিচ্ছি। মা এসে বলল, না, কোনো দরকার নেই, আরাম করার জন্য এসেছ, আরাম করো। না হলে জামাই আমায় কি বলবে যে দেখো আমার শাশুড়ি আমার বুকে আরাম করতেও দেন। এই বলে আমার হাত থেকে বাসন নিয়ে রান্নাঘরে চলে গেল। আমি তখনও সেখানে ওভাবেই বসেছিলাম। তখন হঠাৎ করে দরজায় কেউ যেন টোকা মারল। আমি যখন জিজ্ঞাসা করলাম তখন বুঝতে পারলাম যে আমার বন্ধু এসেছে, যে আমাদের গ্রামেই থাকত। সে আমার আসার খবর পেয়েছিল, তাই সে আমার সাথে দেখা করতে এসেছে। আমার বন্ধু আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করল, কেমন আছো? আমি বললাম, আমি একদম ঠিক আছি। সে হাসতে হাসতে বলল, আমিও ঠিক আছি। আমি তাকে হল ঘরে বসতে বললে তখন সে বসল, তুমিও বসো। তারপর আমিও তার সাথে বসলাম। আমার বন্ধু মুখ ভেঙিয়ে বলল, তুমি তো ভুলেই গেছ। আমি বললাম, সেরকম কিছু না, বিয়ের পর তো মানুষ নিজের দায়িত্ব কর্তব্যের মধ্যে বাধা পড়ে যা। সে হাসতে হাসতে বলল, জামাইবাবু এখানে থাকার জন্য কি পাঠিয়ে দিল? রান্নাঘর থেকে বেরিয়ে মা বলল, ওর হাত জ্বলে গেছে, ওই জন্য আরাম করার জন্য পাঠিয়েছে, না হলে এখন নিজের মায়ের কথা কোথায় বা মনে পড়ে। আমি মাকে গলা জড়িয়ে ধরে বললাম, আমার প্রিয় মা, এবার চুপ করো। মা হেসে বলল, তোমরা দুজন বসে কথা বলো। তারপর নিজেই রান্নাঘরে গেল। তারপর আমার বন্ধু আর আমি পূর্ণ কথা বলতে শুরু করে। আমার বন্ধু বলল, তোমার মনে আছে একটা রিঙ্কু মাসি আমাদের গ্রামে থাকত? সে তার স্বামীর মৃত্যুর পর মাস্টার কাকুকে বিয়ে করেছিল। আমি বললাম, হ্যাঁ আমার তো মনে আছে, কিন্তু কেন, কি হয়েছে? আমার বন্ধু বলল, রিঙ্কু মাসি যখন মাস্টার কাকুকে বিয়ে করল তার আগে মাস্টার কাকুর একটা ছেলে ছিল, যার সাথে আমাদের গ্রামের প্রায় সবার কারো না কারো সাথে ঝগড়া হয়ে গেছে। আমি বললাম, এসব তোমার মনে আছে? আমার তো প্রথম থেকেই মাস্টার ঠাকুর ছেলেকে ভয়ঙ্কর বলে মনে হোক। আমার বন্ধু বলল, তুমি জানো কিছুদিন আগে কি হয়েছে? একদিন রিঙ্কু মাসি যেই ছেলেটার ঘরে গেল তখন মাসি দেখল নিজের ঘরে বসে ছেলেটা নিজের মোবাইল ফোনে মেয়েদের ফটো দেখছি।
আর ওই ছেলেটা বুঝতে পেরেছে যে রিঙ্কু মাসি তাকে দেখে নিয়েছে। তখন সে ভয় পাবার বদলে রিঙ্কু মাসিকে ধমক দিতে লাগল যে সে যদি এই কথাটা কাউকে বলে তাহলে ঠিক হবে না, কিন্তু তারপরেও কাকুকে মাসি বলে দিয়েছিল। আর সে নিজের ছেলেকে অনেক মেরেছিল, আর সেই ছেলেটা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে। একদিন রিঙ্কু মাসি কিছু কাজের জন্য ঘরের বাইরে গেছিল। তার প্রথম বরের থেকে তার একটি মেয়ে হয়েছিল। ওই ছেলেটি তাকে ধরে তার সাথে বদমাইশি করত, আর তার মেয়ে এইসব সহ্য করতে না পেরে আত্মহত্যা করে নেয়। আর তখন থেকেই সে ছেলেটা সেখান থেকে পালিয়ে গেছে। বেচারি রিঙ্কু মাসি অনেক কান্নাকাটি করে। আমি তো এটা শুনে হায় হয়ে গেলাম। আমি আমার বন্ধুকে বললাম, এসব শুনে আমার খুব আফসোস হচ্ছে। তারপরে কিছুক্ষণের মধ্যে আমার বন্ধু ঘরে চলে গেল, কিন্তু আমার মাথা থেকে এসব কথা কিছুতেই বের হচ্ছিল না। তারপর আমি আমার বন্ধুর সাথে রিঙ্কু মাসির ঘরে চলে গেলাম, যাকে দেখে আমার ভীষণ দুঃখ হল। যুবতী মেয়ের মৃত্যু তার জন্য ভীষণ দুঃখের ব্যাপার। আমি তো তাকে কিছু দিন আগেই দেখেছিলাম, আর তখন থেকে এখন পর্যন্ত এইটুকু সময়ের মধ্যে কি থেকে কি হয়ে গেল। তারপর কিছুক্ষণ তার ঘরে ছিলাম। কিছুদিন বাবার বাড়িতে থাকার পর আমার বর আমায় নিতে আসলো, আর আমি তার সাথে শ্বশুর বাড়ি চলে গেলাম। আমার হাত এবার একদম ঠিক হয়ে গেছিল। আমার বর আমাকে বাড়িতে ছেড়ে নাইট ডিউটিতে গেল। আমার যখন জল তেষ্টা পেল, আমি রান্নাঘরে ফ্রিজে রাখা জল নিতে গেলাম। জলের বোতল গ্লাস নিজের ঘরে আনছিলাম, তখন আমার নন্দের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম। কেননা রান্নাঘর আর আমার ঘরের মাঝখানে নন্দের ঘর ছিল। আমি ঘরের সামনে থেকে কিছু আওয়াজ পেলাম, কিন্তু সেই আওয়াজ এতটা আসছিল যে আমি ঠিক করে শুনতে পাচ্ছিলাম না। ঘরের দরজায় কান লাগিয়ে আমি কিছু শোনার চেষ্টা করছিলাম, আর আমি যেটা শুনলাম সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার এমন মনে হচ্ছিল যেন টিভিতে কেউ কাঁদছে, এমন মেয়ের ভিডিও লাগানো রয়েছে। আমি আরও শোনার চেষ্টা করলাম, আর ঠিক সেই সময় আমার হাত থেকে গ্লাসটা পড়ে গেল। আমি গ্লাসটাকে তুলতে গেলাম, আর তখনই আমার দেওর দরজা খুলল, আর সে রেগে গিয়ে জিজ্ঞাসা করল, এখানে কি করছি? আমি তাড়াহুড়োতে বললাম যে আমি জল নিতে এসেছিলাম, ঘরে যাচ্ছিলাম। তখনই হাত ফসকে পড়ে গেল। আমি ঘরে উকি দিয়ে দেখলাম আমার নন বিছানায় বসেছিল। ওকে দেখে মনে হচ্ছিল আমাকে দেখে ঘাবড়ে গেছে। আমাকে দেখার সাথে সাথেই টিভি বন্ধ করে দিল। আমার দেওর বলল, এবার দাঁড়িয়ে আছো কেন, নিজের ঘরে যা। আমার দেওর আমাকে বলল, আর আমার মুখের সামনে দরজা বন্ধ করে দিল। ভীষণ অসভ্য তো আমি মুখে এসব বকবক করতে করতে নিজের ঘরে চলে গেলাম। ঘরে বসেছিলাম, তখন আমার বরের ফোন আসলো। কিছুক্ষণ তার সাথে কথা বললাম, আর তারপর আমি ঘুমাতে গেলাম। বারবার আমার মাথার মধ্যে আমার বন্ধুর কথা ঘুরে ফিরে আসছি। সত্যি কি এমনটা হতে পারে যে আমার নন দেওর বাজে ফটো বা কোনো ভিডিও দেখছে, যার জন্য আমাকে তারা আসতে দেয় না? এটা কি সবার থেকে লুকিয়ে দেখা হয়? কিন্তু এটা তো অনেক বড় পাপ, তাই না? কিন্তু সত্যি কি ব্যাপারটা এরকম, নাকি এটা আমার সন্দেহ, নাকি এমন কোনো ব্যাপার নয়? এদের দুজনের হয়তো অভ্যাস সবার থেকে আলাদা থাকার, সেজন্যই ওরা দুজন আমার সাথে বেশি মেলামেশা করে না, আর সেজন্যই হয়তো তারা আমাকে নিজেদের সাথে সিনেমা দেখায় না। কিন্তু এবার আমার মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল, আর আমি বুঝতে পারছিলাম না যে কি করব। এসব কথা ভাবতে ভাবতে আমার মাথা যন্ত্রণা করতে লাগ। আমি ঘুমের ওষুধ খেলাম আর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা যখন সময়মতো উঠলাম, আমার বর নাইট ডিউটি থেকে এসে শুয়ে পড়ল। নাইট ডিউটি থেকে আসার পর তার তো চোখে খুলছিল না। আমি বরের গায়ে চাদর দিয়ে দিলাম আর নিজে স্নান করতে গেলাম। স্নান করে তৈরি হলাম, আর তারপর জল খাবার তৈরির জন্য রান্নাঘরে আসলাম। জলখাবার তৈরি করার পর আমার বর উঠে পড়ল। তারপর আমাদের দুজনের জন্য আমি একসাথে খাবার বানালাম। খাবারটা ট্রেতে করে রেখে ঘরে নিয়ে আসলাম। আমি আর আমার বর একসাথে বসে জল খাবার খাচ্ছিলাম, কিন্তু এখনো পর্যন্ত ওই ঘটনাগুলোর মধ্যেই আমি যেন আটকে ছিলাম। আমার বর জিজ্ঞাসা করল, কি ভাবছ? আমি ভাবলাম তাকে সবটা বলে দিই, কিন্তু যদি এগুলো আমার শুধুমাত্র সন্দেহ হয় তখন আমার বর কি ভাববে? আমি তার ভাই আর বোনের ব্যাপারে কত বাজে কিছু ভাবনা চিন্তা কর। প্রথমে আমাকে জানতে হবে। আমি মনে মনে এটাই ভাবলাম, আর তাকে বললাম না। সেরকম কিছু না তো বলে পরের দিন রাতে তাদের ঘরে আসার আগে আমি তাদের ঘরে লুকিয়ে গিয়েছিলাম, কেননা এবার পুরো সত্যিটা আমি জানতে চাই। কিছুক্ষণ পরে আমার দেওর ও নন্দ ঘরের মধ্যে ঢুকল, আর সবসময়ের মতো তারা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করল। আমি চুপচাপ বসেছিলাম। আমার দেওর পকেট থেকে একটা সিডি বার করল আর লাগিয়ে দিল। সিনেমা শুরু হওয়ার জন্য আমি অপেক্ষা করতে লাগলাম, আর ভাবতে লাগলাম এগুলো কি সত্যি নাকি আমার মনের ভুল। আজ সব সত্যিটা জানা যাবে। কিন্তু যেই তারা সিনেমাটা লাগালো, আমি সেটা দেখে নিজের চিন্তার জন্য লজ্জায় পড়ে গেলাম। সেটা তো সিনেমা ছিল না, বরং কোনো একটা জায়গার রেকর্ডিং ছিল। এটা দেখে যেটা বুঝলাম সেটা কোনো ছোট একটা ঘর, যার মধ্যে একটা দরজা ছিল, একটা জানালা ছিল। সেখানে অনেকগুলো বাচ্চা ছিল, তাদের বয়স ছিল 6 থেকে 16 বছর। তার মধ্যে ছেলে মেয়ে উভয়ই ছিল, আর তারা একটা ঘরের মধ্যে পড়েছি। তাদের দেখে বোঝাই যাচ্ছিল যেন তাদেরকে ধরে সেখানে এনে রাখা হয়েছে। তাদের মধ্যে একটা মেয়ে খুব বেশি চিৎকার করছিল। সে বলছিল, আমার মা অসুস্থ, সে আমার জন্য অপেক্ষা করছে। মেয়েটার বয়স ছিল মোটামুটি 16 বছর, আর তার আওয়াজ আমি চিনতে পেরেছিলাম। যেদিন আমি ঘরের বাইরে আওয়াজ শুনি, সেই আওয়াজটা এই মেয়েটার ছিল। আমি তো এইসব দেখে অবাক হয়ে রয়ে গেলাম। আমার দেওর আর আমার নন্দ এত জঘন্য, তারা এত নোংরা কাজ করতে পারে।
তারা লোকেদের বাচ্চা ধরে ধরে বন্দি করে রাখছে। আমার নন্দের কাছে কারোর ফোন আসলো, সে তার সাথে কথা বলতে লাগল। বোধহয় বাচ্চাদেরকে অন্য জায়গায় পাঠানোর কথা বলছিল। আমার দেওর বলল কাল সব বাচ্চাদেরকে দুবাইয়ে পাঠিয়ে দেওয়া হবে যাতে অন্যান্য বাচ্চাদেরকে রাখার জায়গা থাকে। তারপর কিছুক্ষণ পর ওরা দুজন শুয়ে পড়ল। আমি কোনো আওয়াজ না করে সে ঘর থেকে বেরিয়ে এলাম আর নিজের ঘরে চলে এলাম। সেসব দেখে তো আমার মাথা ঘুরে গেল, কিছু বুঝতে পারছিলাম না যে আমি কি করব আর কি বলব। আমি বাচ্চাগুলোকে বাঁচাতে চাইছিলাম। আমি পুরো রাত ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছিলাম। যখন সকাল হলো কিছুক্ষণ পর আমার বর ঘরে আসলো আর আমার বর জিজ্ঞাসা করল কি হয়েছে, এত চিন্তায় আছো কেন? আমি ভয় পেতে পেতে এই সমস্ত কথা তাকে বলে দিলাম। প্রথমে তো আমার বরের এই সব কথা মিথ্যা মনে হলো, সে আমাকে বিশ্বাসই করছিল না। কিন্তু আমি তার সাথে মিলে একটা উপায় তৈরি করলাম আর তাকেও একটা রাতে সেই ঘরে নিয়ে গিয়ে লুকিয়ে দিলাম। সেখানকার সমস্ত কথা রেকর্ড করলাম। আমার বর তো সেই সময় ওদের সামনে যেতে চাইছিল, কিন্তু আমি তাকে এরকম কিছুই করতে দিলাম না। ঘরের বাইরে আসতেই আমার বর তার ভাইবোনকে সাহায্য করার পরিবর্তে মানবিকতার সাথে ব্যাপারটা ভাবল এবং সিদ্ধান্ত নিল তাদের কার্যকলাপ পুলিশকে বলে দিল। ওদের দুজনকে গ্রেফতার করা হলো আর সমস্ত বাচ্চাদেরকে ভালোভাবে তাদের নিজেদের ঘরে পৌঁছে দেওয়া হলো। এবার আমি নিজের জীবনে অনেক খুশি ছিলাম। আমার বর আমাকে অনেক ভালোবাসে, সে ভীষণ ভালো একজন মানুষ। আসলে সে সত্যির সঙ্গ দিয়েছিল, যার জন্য আমার দেওর আর নন নিজেদের কৃতকর্মের ফল ভোগ করছিল ও জেলে গেছে। মানুষ যতই চালাকি করুক বা চালাকি করে ভুল কাজ করুক না কেন, সে একদিন না একদিন সবার সামনে চলে আসে। এরা দুজন না জানি কত মানুষের অভিশাপ কুড়িয়েছে, যার জন্য আজকে এদের এই অবস্থা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে গল্পটা শোনার জন্য।